This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। জাল পাসপোর্ট কাণ্ডে পাক জো আগে সামনে এসেছে, সেই খবর আমরা দেখিয়েছি। ধৃত পাক নাগরিক আজাদ, তাকে জেরায় কি তথ্য উঠে আসে জানেন? আরো চাঞ্চল্যকর তথ্য এটির কাছে। জাল পাসপোর্ট কাণ্ডে রাজ্যে গ্রেপ্তার পাক নাগরিক আজাদ মল্লিকের হাত ধরে তৈরি হয়েছিল শতাধিক বাংলাদেশের ভারতীয় পরিচয়পত্র। কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রিয়া আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়া, আজাদ কিভাবে এই চক্র চালাচ্ছিল, তার সঙ্গে আর কারা কারা যুক্ত ছিল, সমস্তটা জানতে পারা যাচ্ছে কি? নিশ্চয় দেখো, এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে পাক নাগরিক এই আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেন, সে কিন্তু দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই এই ভুয়ো নথি থেকে শুরু করে ভুয়ো পাসপোর্ট তৈরির কারবার চালাচ্ছিল এবং সেক্ষেত্রে তদন্তকারীদের তরফ থেকে যেটা আরো জানা যাচ্ছে যে এই আজাদ মল্লিক সে প্রায় 100-র কাছাকাছি বা 100-রও বেশি বাংলাদেশি নাগরিকদের ভারতীয় নথিপত্র, পরিচয়পত্র এ ধরনের বিভিন্ন নথি সে তৈরি করে দিয়েছিল। তবে শুধুমাত্র যে ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড বা এ ধরনের নথি তৈরি করে দেওয়া তা কিন্তু নয়, তার পাশাপাশি ভুয়ো ভারতীয় পাসপোর্ট তৈরির কাজও কিন্তু সে করতো এবং তার বিনিময়ে সে বিভিন্ন মোটা অঙ্কের টাকার বিনিময়ে সে এই কাজ করতো। এবং সেক্ষেত্রে যেটা তদন্তকারীদের তরফ থেকে সূত্র মারফত জানা যাচ্ছে যে ভুয়ো ভারতীয় নথি তৈরির জন্য 1 থেকে 1.5 লক্ষ টাকা এবং পাসপোর্ট তৈরির ক্ষেত্রে সে 2 থেকে 2.5 লক্ষ টাকা নিত। এবং এক্ষেত্রে এখনো পর্যন্ত প্রায় 100-রও বেশি ভুয়ো নথি তৈরি করেছিল ভারতীয় নথি বা বাংলাদেশি নাগরিকদের জন্য, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ। এই মুহূর্তে আরো একটা চাঞ্চল্যকর তথ্য দিয়ে আপনাদের। তৃণমূল কর্মীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার। উত্তর দিনাজপুরের জয়হাট গ্রাম পঞ্চায়েতের সোনালাগি এলাকায় চাঞ্চল্য। বাড়ির কাছে একটি খালে উদ্ধার হয় সুব্রত দেবনাথের রক্তাক্ত দেহ। কি ঘটেছিল ঘটনা জানবো, আমাদের প্রতিনিধি রূপক আমাদের সঙ্গে রয়েছেন। রূপক, দেখো, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ স্থানীয় বাসিন্দারা, পরিবারের লোক, তারা যেমনটা বলছেন যে প্রতিদিনের মতো তিনি কিন্তু রাতের খাওয়া সেরে তার বাড়ির পাশে একটি কালভার্টে, অর্থাৎ নদীর ধারে কালভার্টে তিনি কিন্তু বসে থাকতেন, হাওয়া খেতে যেতেন এবং গতকাল রাতেও তিনি তেমনটাই করেছিলেন এবং তার পরবর্তী থেকে তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে আজ সকালে সেই নদীর একটি খালে কিন্তু তাকে পাওয়া যায় এবং তার রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ, অর্ধ উলঙ্গ দেহ কিন্তু তার উদ্ধার হয়েছে। এবং এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু কে বা কারা এই ঘটনার পেছনে জড়িত এখনো কিছু জানা যায়নি। তদন্ত করা চাই, এটা সিবিআই তদন্ত হোক, ভালোভাবে তদন্ত হোক। আমরা মার্ডারের আসামিকে আমরা দেখতে চাই। এমনি কি করতো উনি? উনি তো এমনি টিউশনই পড়াতো, পার্ট টাইম এটা টিউশন ছিল একটা, আর এদিকে পার্টিগত কাজ বাজ করতো। কোন পার্টি? রানিং পার্টি, রুলিং পার্টি যেটা চলছে ওই পার্টিগতই কাজ করতো। এলআইসির এজেন্ট ছিল। রাত প্রায় 8:30 নাগাদ বাড়ি থেকে খাওয়া দাওয়া করে সে প্রতিদিনের মতো পার্শ্ববর্তী 100 মিটার দূরে বাড়ি থেকে কালভাটে হাওয়া খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়। তারপরে সারা রাত সে বাড়িতে আসেনি। হঠাৎ করে আজকে সকাল 5:30 নাগাদ তার পাড়া প্রতিবেশী তাকে দেখতে পায় যে আমাদের শ্রীমতী নদী রয়েছে, সে কালভার্ট থেকে প্রায় 30 মিটার দূরে সেখানে উলঙ্গ অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায় মৃতভাবে পড়ে রয়েছে। শামশেরগঞ্জে বাবা ছেলের খুনের ঘটনায় গ্রেপ্তার আরো এক। নুরুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো বেঙ্গল এসটিএফ। ফারাক্কা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। জাফরাবাদে বাবা ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় আগে গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। দিলীপ ঘোষ, তাকে নিয়ে এখন জোর জল্পনা, তিনি কি তৃণমূলে যাবেন? TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের প্রশ্নে অকপট দিলীপ ঘোষ। দলকে শিক্ষা দিতে তৃণমূল যাব কেন? দল ছাড়লে রাজনীতি ছেড়ে দেব। দিলীপ ঘোষের মান তৃণমূলের থেকে অনেক উপরে, মন্তব্য দিলীপ ঘোষের। আপনার স্বাভিমানে লাগলে আপনি দলকে শিক্ষা দিতে তৃণমূলে যেতে পারেন? তৃণমূল কেন যাব? দলকে শিক্ষা দেওয়ার অনেক জায়গা আছে। আর দলকে শিক্ষা দেবোই বা কেন? দলটা ছেড়ে দেবো। আর দল ছাড়বো না, রাজনীতি ছেড়ে দেবো। মানে সেই অর্থে কেন যাবো? টিএমসি খুব ভালো জায়গা নাকি? না, খুব ভালো লোকেরা থাকে ওখানে। যারা এটা বলে তারা খুব উঁচা কথা বলে। দিলীপ ঘোষের স্ট্যান্ডার্ড টিএমসির চেয়ে অনেক উপরে। দিলীপ ঘোষ একটা পার্টি খাড়া করেছে, তারা চামচাগিরি করে পেট পোষে না ওখানে গিয়ে। বহু মানুষ বহুভাবে বলেছেন সমাজে কাজ করার জন্য। আমার এটাই মিশন। তো পার্টি আমাকে সুযোগ দিয়েছে, টিকিট দিয়েছে, এমএলএ বানিয়েছে, এমপি বানিয়েছে, নেতা বানিয়েছে, আর কি দেবে? তো এর পার্টির প্রতি আমার কোনো ক্ষোভ নেই। যতদিন পার্টির প্রয়োজন হবে আমি রাজনীতি করব, আমার কোনো প্রয়োজন নেই। তৃণমূলের ওয়েলকাম হতেই পারে, ইচ্ছে হলে অনেক কিছুই হতে পারে।
মমতাও জানেন আমি তৃণমূলে যাব না, মন্তব্য দিলীপ ঘোষের। আপনার দলের কর্মীরা দলের পতাকা নিয়ে, আপনার দলের পতাকা নিয়ে আপনার গাড়ি আক্রমণ করছে, আপনাকে আক্রমণ করছে, গালিগালাজ করছে। অন্যদিকে তৃণমূলের কর্মীরা তারা আপনাকে ওয়েলকাম বলছে। হতেই পারে, কে এদিকে আসবে কে ওদিকে যাবে সময় কে বলতে পারে। মানে আপনি আমি যাদের সঙ্গে বন্ধুত্ব করেছি তাদেরকে কিন্তু বিজেপিতে নিয়ে এসেছি, যে আমার সঙ্গে শত্রুতা করেছে সেও বিজেপিতে এসছে। সে তো ওরা আমি নাম বলে দেবো, সে তো বলছে যে কিন্তু দিলীপ ঘোষ যায়নি। দিলীপ ঘোষের সাথে বন্ধুত্ব আছে বলে আমরা আমাদের অনুষ্ঠানে দিলীপ ঘোষকে নিয়ে এসেছি, এরপর দলে নিয়ে আসবো। আমার কোনো আপত্তি নেই, সেও ভগবানের মহাপ্রভুর ভক্ত, আমিও ভক্ত, এ তো আছেই। আর আমাদের হিন্দু দর্শন বলে যে পিণ্ডে সব ব্রহ্মাণ্ডে সবার মধ্যে আত্মা আছেন, সবাই বন্ধু। আমরা তো জানি সবই মানে হিন্দুত্বে বলে যে সবই তার ইচ্ছে। এটা যদি আমি মানি হিন্দু পার্টি তার ইচ্ছেতে ভুলটা কি আছে? না কোনো অসুবিধা নেই, বলছি তার ইচ্ছেতে আপনি তৃণমূলেও চলে যেতে পারেন। ইচ্ছা হলে হতে পারে, কোথায় উপরে চলে যেতে পারি, তৃণমূল কি। তো আমার কর্মীরা বিশ্বাস করে, যারা বিজেপি করতে এসেছে দিলীপ ঘোষকে দেখে, তারা জানে, এটা মমতা ব্যানার্জিও জানে যে দিলীপ ঘোষ কোনোদিন টিএমসিতে যাবে না। আর এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তিনি কি জানিয়েছেন শুনুন। তিনি এসছেন একটা মন্দির দর্শনে, দেব দর্শনে আসছেন বলেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেখানে সৌজন্য সাক্ষাৎকার হয়েছে, বসেছেন পাশাপাশি কথা বলেছেন। এটাই তো সুস্থ সমাজের নিদর্শন। তার জন্য বিজেপির বেশ কিছু নেতা, এবং আমি বলতে পারি তারা হচ্ছে বিজেপি আদি বিজেপি নয়, নব্য বিজেপির সব নেতা, তারা হই হই করে উঠেছেন যে তৃণমূলে যাচ্ছেন, যেন দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূলে গেলে তাদের রাস্তা পরিষ্কার হয়। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। সবাই ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মসজিদ বানাবেন, কিন্তু মন্দির বানালেন। এটা আমাদের অনেক বড় জয়। মোদী উদ্বোধন করলে মন্দির, মমতা উদ্বোধন করলে নয়, এই বিচার আমার নয়, টিভি9 বাংলার মুখোমুখি হয়ে বললেন দিলীপ ঘোষ। আগের দিন যখন আপনি বললেন যে আপনি গোটা বিষয়টা এটাকে মন্দির মানছেন না, এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা উদ্যোগ মানছেন, সেটাই পরের দিন আবার বা আজকে আবার তার উল্টো বলছেন। মানেনি কোথাও আপনার আমার বাইরে। আমি কি বলেছিলাম যে সরকারি পয়সায় যেন না হয়। কাশী বিশ্বনাথ তো যেটা পুনরুদ্ধার হলো সরকারি পয়সায় হয়েছে, মোদীজি উদ্বোধন করেছেন। ফুরফুরা শরীফের সাহেবজাদা বলেছেন যে আমাদের জন্য মসজিদ বানিয়ে দাও। তো মুখ্যমন্ত্রী কি মসজিদ মন্দির বানাতে থাকবেন? আর সবাই ভেবেছিল যে মমতা ব্যানার্জি মসজিদই বানাবেন, কারণ তিনি তো ওই পলিটিক্স করেন। কিন্তু যে মন্দির বানাবেন, এটা আমাদের কত বড় জয়, এটা ভগবানের মহাপ্রভুর কৃপায় হয়েছে। আমি পলিটিক্সের কথা বলছি। যে বিজেপি মন্দির পলিটিক্স করেছে, মন্দিরকে কেন্দ্র করে আমাদের সংস্কৃতি গড়ে উঠেছে, সে মন্দিরকে বিজেপি বয়কট করতে পারে? বিজেপি বয়কট করেনি। ব্যক্তিগত ব্যাপার, রুচি, ইচ্ছা, সমস্যা আছে। কেউ গেছে, কেউ যায়নি। আমাকে যদি আমার সভাপতি বলতো যাবেন না, তাহলে আমি যেতাম না। আমি জানি নৈতিকভাবে বিজেপি কেউ বলতে পারে না মন্দিরে যেও না। রাম মন্দির উদ্বোধন হলো, সেটা সরকার করেনি, ট্রাস্ট আছে। যারা যায়নি তাকে আমরা খুব গালাগালি দিয়েছি। কেন সোনিয়া গান্ধী যায়নি, কেন রাহুল গান্ধী যায়নি, কেন মমতা ব্যানার্জি যাননি, নিমন্ত্রণ পেয়ে গালাগালি দিচ্ছি। যদি আমাকে গালাগালি দেয়, ভগবানের কাছে নিমন্ত্রণ হয়, তুমি যাওনি কেন? ভাই ডবল স্ট্যান্ডার্ড হয় না। মোদিজি উদ্বোধন করলে মন্দির, মমতা করলে মন্দির নয়, এ বিচার আমার নয়। কে মন্দির উদ্বোধন করেছে 4 দিন পরে লোকে ভুলে যাবে। এই দেখে যাবে কি লোকে যে কে উদ্বোধন করেছে, কার নাম আছে, কালীঘাট কে করেছে? রাম মন্দিরও কে উদ্বোধন করেছে 4 দিন পর ভুলে যাবে? ভুলে যাবে তো। নরেন্দ্র মোদী যুগ যুগ থাকবেন না, তার নাম থাকবে না, কোথাও ফলকও থাকবে না, ওখানে হয়তো থাকবে, কে দেখতে যাবে? আমি বলছি যারা গেছেন তাদের ছেলেপুলে যখন যাবে না, তারা সোজা রামকে দেখবে, আর এত ভব্য জিনিস হবে না, সব ভুলে যাবে। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি জানিয়েছেন শুনুন। বৈচারিক ধারায় বিশ্বাসী কোনো রাজনৈতিক দল বিচারধারার উপরে ব্যক্তির কোনো স্থান হয় না। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে ব্যক্তিগত ভূমিকাও আলোচনার বা চর্চার জায়গায় এসছে। কিন্তু সেই ক্ষেত্রে আমি শুধু এইটুকু বলবো, একজন আদর্শগতভাবে বা যাকে আমরা বলি যে পথপ্রদর্শক হিসাবে আমি আমার কথা না বলে যদি অন্যেরা সবাই বলে, সেটা অনেক বেশি শুনতে ভালো লাগে। দলের কাছে কোনোদিন কোনো কিছু দাবি করেনি মন্তব্য দিলীপ ঘোষের। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা ও সুকান্ত মজুমদারের নেতৃত্ব নিয়েও টিভি9 বাংলায় মুখ খুললেন বিজেপি নেতা।
না এটা না অনেকে বলছেন যে আপনি ভেবেছিলেন আপনাকে এই সভাপতির দৌড়ে রাখা হবে, যেহেতু রাখা হচ্ছে না তাই এখন ভেসে থাকার চেষ্টা দৌড়ে করছেন। নাই, দিলীপ ঘোষ কোনোদিন দৌড়ায়নি। হ্যাঁ, পার্টির কাজে সারা পশ্চিমবাংলা দৌড়েছে, আপনারা ভালো করে জানেন, রোজ নিউজে আসতো। দিলীপ ঘোষ কোনো দৌড়ে কোনোদিন ছিল না। আপনি বলুন তো, প্রথম কথা আমি কোনোদিন রাজনীতি করবো, নেতাগিরি করবো ভাবিনি। যেই নেমেছি, যখন নেমে গেছি, রাজার পাঠ করতে তো গামছা পরে হবে না, তখন রাজার পাঠ করেছি, রাজার মতো পরে, রাজবেশ পরে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দিলীপ ঘোষ কোনোদিন টিকিট চায়নি, কোনোদিন পদ চায়নি পার্টি থেকে, কারো কাছ থেকে। আর আমি আপনাকে বলছি, আমার মা বেঁচে আছেন, 84 বছর বয়স, আমার কাছে থাকছেন, আমার সৌভাগ্য সেবা করছি। সেই মাকে জিজ্ঞেস করুন তো, দিলীপ দা তোমার কাছ থেকে কোনোদিন কিছু চেয়েছে? এক গ্লাস জল চাই না, আমি নিজে নিয়ে খাই। তাকে আমি তো বলছি, আমাকে জোর করে দ্বিতীয়বার করা যায়, আমি তো ভাবিনি একবার হয়ে গেছে, দ্বিতীয়বার। আমি নাড্ডাজিকে বললাম যে হয়ে গেছে 6 বছর, আমাকে মুক্তি দিন, বিধানসভার নির্বাচন হয়ে গেছে, যা রেজাল্ট হয়েছে ওকে, কিন্তু লোকসভার জন্য নতুন নেতা নিয়ে আসুন, 1-1.5 বছর টাইম আছে, যিনি নেতৃত্ব দেবেন আপনারা ডিসিশন নিন, আমাকে ছুটি দিন। বলুন, রাজনীতিতে কেউ বলতে পারে এটা? আপনি জিজ্ঞেস করুন নাড্ডাজিকে কোনোদিন, যে নাড্ডাজি দিলীপ দা এসা বলা था কবি? এটা দিলীপ ঘোষ ছাতি ঠুকে বলতে পারে। আর একটা পদ পাওয়ার জন্য, একটা টিকিট কার্ডের জন্য প্রাণ দিয়ে দিচ্ছিল কেরা। না, কিন্তু এটা বড় কথা বললেন, কিন্তু আপনি, আমি বড় কথাই বলেছি, নেতৃত্ব দেওয়ার মতো লোক দরকার। এবার ধরুন আপনি, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এই রকম যদি দাঁড়ায়, তাহলে এই তিনজনই যদি ধরি, কার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে? সবারই আছে। এখন আপনি মাপকাঠি কম বেশি করতে পারেন, নেতৃত্ব আছে বলে লোক তাকে মেনেছে, পার্টি তাকে দায়িত্ব দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে নেতৃত্বের পরীক্ষা হচ্ছে নির্বাচনে ফেস করতে হবে, রেজাল্ট দিতে হবে। রাজনীতি বাইরে কেউ কিছু বোঝে না, নাহলে আপনাকে ভুলে যাবে। তো আমাকে দায়িত্ব দিয়েছে, আমি লড়েছি। কী ছিল, বিজেপি কোথায় আছে আপনারা জানেন। এখন আমাদের একজন নেতা আছেন, পার্টি অনেক বড় হয়েছে, তিনি তার মতো করে চেষ্টা করছেন। তার রাজনীতিক অভিজ্ঞতা খুব বেশি ছিল না, আমরা সবাই সাহায্য করছি ওনাকে। তৃতীয় হচ্ছেন আমাদের শুভেন্দুদা, যিনি আমাদের মধ্যে সবচেয়ে বেশি অভিজ্ঞ, খালি রাজনীতি নয়, ছাত্র রাজনীতি, তারপরে কাউন্সিলর কী ছিলেন জানি না, বিধায়ক, সাংসদ একাধিকবার হয়েছেন, বিধানসভায় বিধায়ক, মন্ত্রী, এখন তো বিরোধী নেতা। তো নিঃসন্দেহে তার অভিজ্ঞতা সবচেয়ে বেশি আছে। তো এক কথায় আমাকেও জিজ্ঞেস করা হয়েছিল, আমি তো প্রেসিডেন্ট ছিলাম, যে বিধায়ক দলের নেতা কে হওয়া উচিত। আমার এখানে প্রশ্ন করার কী আছে, একটাই তো নাম আছে, অমিত শাহ, এদের সামনে আমি বলেছিলাম তখন। মানে আপনি শুভেন্দু অধিকারীকে নেতৃত্বে চেয়েছিলেন? আমি তার নাম বলেছি যে উনি করুন, ওনার চেয়ে যোগ্য লোক কে আছে। এখন আমি তো বিধানসভায় নাই, যখন আমি ছিলাম 3 জনের নেতা ছিলাম। তো উনি এসছেন আজকে বিরোধী দল, তার নেতা, এবং স্বাভাবিকভাবে তিনি মন্ত্রিত্ব এর অভিজ্ঞতা আছে, তার সে সম্মান, স্ট্যাটাস, ক্যাবিনেট র্যাঙ্কে তিনি পাবেন, হওয়া উচিত। তিনি আমাদের পার্টির প্রমুখ, তাকে সাহায্য করা, যা করা, তিনি বিধানসভায় লড়েছেন, আমি যতদিন ছিলাম বাইরে লড়েছি, এখন সুকান্তদা লড়ছেন। পার্টি সবাইকে কাজ ভাগ করে দেয়। সব থেকে চর্চায় রয়েছেন এই মানুষটা এই মুহূর্তে, দিলীপ ঘোষ, আর তিনি ফের অর্জুনের নিশানায়। শাসক ঘনিষ্ঠ দুষ্কৃতীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দিলীপ ঘোষ, বারিক বিশ্বাস ঘনিষ্ঠ জিয়াউল হককে সঙ্গে নিয়ে ঘুরছেন। শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই বারিক বিশ্বাস জিয়াউল হককে নিয়ে দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন দিলীপ ঘোষ, বিস্ফোরক দাবি অর্জুন সিং এর। জিয়াউর হককে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। জিয়াউর হক হলো একজন বিজনেসম্যান, ইল্লিগাল বিজনেসম্যান, সেল বিজনেসম্যানকে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। উনি ডিআরএম কাছে যাচ্ছেন, উনি জুট রিসার্চ সেন্টারে যাচ্ছেন, উনি এয়ারপোর্টে অথরিটির কাছে যাচ্ছেন, উনি এইমসে চলে যাচ্ছেন। জিয়াউর হককে সামনে রেখে উনি ব্যবসা করছেন। এই জিয়াউর হক হলো দিলীপ বাবু, আর এই জিয়াউর হক হলো বারিক বিশ্বাসের ফ্রন্টম্যান। বারিক বিশ্বাস কে? বারিক বিশ্বাস স্মাগলার অফ তৃণমূল কংগ্রেস। শাসক ঘনিষ্ঠদের নিয়ে ঘুরছেন দিলীপ ঘোষ, বারিক বিশ্বাস ঘনিষ্ঠ জিয়াউল হককে নিয়ে ঘুরছেন। শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই বারিক বিশ্বাস জিয়াউল হককে নিয়ে দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন দিলীপ ঘোষ, বিস্ফোরক দাবি অর্জুন সিং এর। আরো একবার শুনুন অর্জুন সিং ঠিক কি বলছেন। জিয়াউর হককে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। জিয়াউর হক হলো একজন বিজনেসম্যান, ইল্লিগাল বিজনেসম্যান, সেল বিজনেসম্যানকে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। উনি ডিআরএম কাছে যাচ্ছেন, উনি জুট রিসার্চ সেন্টারে যাচ্ছেন, উনি এয়ারপোর্টে অথরিটির কাছে যাচ্ছেন, উনি এইমসে চলে যাচ্ছেন। জিয়াউর হককে সামনে রেখে উনি ব্যবসা করছেন। এই জিয়াউর হক হলো দিলীপ বাবু, আর এই জিয়াউর হক হলো বারিক বিশ্বাসের ফ্রন্টম্যান। বারিক বিশ্বাস কে?
बारीक विश्वास स्मगलर अब तृणमूल कांग्रेस है। আর জিয়ারুল হক যাকে নিয়ে এত বিতর্ক, যার বিষয় নিয়ে বলছেন অর্জুন সিং, তিনি কি বলছেন শুনুন। হ্যালো, হ্যাঁ অর্জুন সিং আপনি তো জেনেছেন নিশ্চয়ই এতক্ষণে যে অর্জুন সিং, দেখছি অর্জুন সিং অনেক করছে। হ্যাঁ, বারিক বিশ্বাসের সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। দেখুন একটা জিনিস, আজকের দিনে যে কেউ তার নিজস্ব বাক স্বাধীনতা আছে, সে যা খুশি বলতে পারে, ঠিক আছে, কিন্তু তাকে তো প্রমাণ করতে হবে কোনো কিছু। মুখে বলে দিলেই তো হবে না, ভারতবর্ষে আইন ব্যবস্থা বলে কিছু রয়েছে। তো যেটা বলছে তাদেরকে একটাই আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই যে আপনারা একটা ক্লু দিন আর একটা প্রমাণ দিন, ঠিক আছে। যদি কোনো রকম কোনো কিছুর সঙ্গে জিয়ারুল হক জড়িত থাকে তাহলে তার এগেনস্টে ভারতীয় আইনে যা যা ব্যবস্থা নেওয়ার সেসবগুলো নেওয়া হবে। আর যদি না দিতে পারেন তাহলে আপনাদের এগেনস্টে কি হবে, মাথা পেতে নেবেন তো সেগুলো। হ্যাঁ, প্রশ্ন যেটা উঠছে এই যে আপনি দীঘার জগন্নাথ মন্দিরে গেছিলেন ওনার সাথে, বা বিভিন্ন প্রোগ্রামে আপনি ওনার সঙ্গে যাচ্ছেন, এইখান থেকে ওনার সঙ্গে বলতে কার সঙ্গে? দিলীপ ঘোষের সঙ্গে। হ্যাঁ, মানে এটা তো আপনি ছিলেন। আমি তো দিলীপ ঘোষের হোল হার্টেড ফ্যান। আচ্ছা, ওনার সঙ্গে 6 বছর ধরে আমি ওনার ফ্যান হয়ে, ওনার ফলোয়ার্স হয়ে রয়েছি।